ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। তে গ্যাসের সমন্বয় সূত্রটা বা এটাকে বলা হয় কম্বাইন্ড গ্যাস ল। তে এর আগে আমরা বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি। আসলে গ্যাসের সমন্বয় সূত্র বলতে বোঝায় বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত একটা রূপ। অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রটাকে কম্বাইন্ড করে আমরা নতুন যে একটা ইকুয়েশন পাই, সেটাকেই বলা হয় গ্যাসের সমন্বয় সূত্র। এখন কথা হচ্ছে যে তোমার কাছে প্রশ্ন হতে পারে যে বয়েল এবং চার্লস এরা দুইজন কি সূত্রটাকে সমন্বিত করছিল? না, অ্যাকচুয়ালি বয়েল এবং চার্লস তারা আলাদাভাবে দুইটা সূত্র গ্যাসের প্রদান করেন, কিন্তু পরে বিজ্ঞানীরা অর্থাৎ সায়েন্টিস্টরা গবেষণা করে এই দুইটা সূত্রকে অ্যাড করে নতুন একটা সূত্র দেন। এই সূত্রটাকে আমরা গ্যাসের সমন্বয় সূত্র বলবো বা কম্বাইন্ড গ্যাস ল বলবো। তাহলে চলো সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে লক্ষ্য করো, বয়েলের সূত্র থেকে কিন্তু আমরা জানি, অর্থাৎ বয়েলের সূত্র থেকে কিন্তু আমরা জানি ভি ইনভার্সলি প্রপোর্শনাল 1/p। তে এই বয়েলের সূত্রে কিন্তু দুইটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে তাপমাত্রা ও মোল সংখ্যা n। এই দুইটা জিনিস কিন্তু ধ্রুবক থাকে। তারপরে চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা জানি তো লক্ষ্য করো, এই চার্লসের সূত্র থেকে আমরা জানি যে ভি সমানুপাতিক টি। এই চার্লসের সূত্র দুইটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে চাপ ও মোল সংখ্যা n। এই দুইটা জিনিস ধ্রুবক থাকবে। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাওয়া যায়? দুইটা ইকুয়েশনকে কম্বাইন করলে পরে তুমি পাবে ভি সমানুপাতিক টি ভাগ পি। এখন দেখো, এই সমানুপাতিক সাইনটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব, বা টি পি। এখন এখান থেকে লেখা যায়, দেখো, পিভি ভাগ টি ইজ ইকুয়াল টু কে। তাই হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র অথবা কম্বাইন্ড গ্যাস ল। এখন এই সূত্রটা দিয়ে আসলে ম্যাথ করা হয় না। ম্যাথ ফর্মুলাটা হচ্ছে আমাদের, একটু তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাথ ফর্মুলাটা আসলে কি। এই সূত্রের ম্যাথ ফর্মুলাটা হচ্ছে P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। অ্যাকচুয়ালি এই সূত্রটা দিয়েই তুমি ম্যাথ করতে পারবে, এটা দিয়ে ম্যাথ করা হয়। তো এই সূত্র দিয়ে অনেক সময় ম্যাথ বোর্ড পরীক্ষা আসে, আর এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে। তো চলো এই সূত্রে একটা আমরা অনুসিদ্ধান্তটা দেখে আসি, তুমি লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো, গ্যাসের সমন্বয় সূত্র থেকে আমরা পেলাম P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। এইটা ছিল গ্যাসের সমন্বয় সূত্র। তো এই সূত্রটা থেকে দেখো আমরা খুব সহজেই নতুন আরেকটা সূত্রে কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে ডেনসিটি, ঘনত্বকে কিন্তু আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর আমরা জানি বস্তুর একক আয়তনের ভরকেই তার ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব ডি সমান আমরা কিন্তু জানি যে ডাব্লু ভাগ কিন্তু ভি, ডেনসিটি ডাব্লু ভাগ ভি, যেখানে ডাব্লুটা হচ্ছে ধরো গ্যাসের ভর আর ভিটা হচ্ছে আয়তন গ্যাসের। তাহলে এটাকেই বলতে পারি আমরা ডেনসিটি বা ঘনত্ব। তো এখন একটু লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, বা ভি সমান ডাব্লু ভাগ কিন্তু আমরা লিখতে পারি ডি, এইটা। তাহলে এই কনসেপ্টের উপর কাজে লাগিয়ে আমরা যদি এখানে বলি ভি ওয়ান সমান কিন্তু হবে, দেখো, ডাব্লু ভাগ ডি ওয়ান, আর V2 সমান হবে কিন্তু ডাব্লু ভাগ D2। এখন কথা হচ্ছে যে দেখো, প্রতি ক্ষেত্রে কিন্তু ডাব্লু সেম, কারণ তুমি যদি একটা গ্যাসের ঘনত্ব পরিবর্তন করো তাহলে কিন্তু আয়তন পরিবর্তন হবে, কিন্তু গ্যাসের কিন্তু
যে ভর অর্থাৎ যতটুকু গ্যাস তুমি নিয়ে এক্সপেরিমেন্টটা করছো সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, এর জন্য ডাব্লুটা কিন্তু প্রতি ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকে। এখন এই V1 আর এই V2 এর মানটা যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা একটা নতুন সূত্র পাবো। তাহলে লক্ষ্য করো, দেখো P1, তাহলে দেখো এখানে V1 ছিল, এই V1 এর মানটা আমরা বসিয়ে দিব W ভাগ D1 ভাগ কিন্তু T1। তারপরে দেখো P2, এখানে হবে হচ্ছে W ভাগ D2, নিচে লিখবো হচ্ছে T2। তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লক্ষ্য করো ক্যালকুলেশনটা করলে আমাদের এই W আর এই W কিন্তু কেটে যায়, কেটে গেলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে যে, একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে P1 তারপরে D1 T1, এখানে হবে P2 তারপরে হবে D2 T2। তাহলে দেখো আমরা নতুন যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে P1 D1 T1 ইজ ইকুয়াল টু P2 D2 T2। অ্যাকচুয়ালি এই যে নতুন ইকুয়েশনটা পেলাম, এই নতুন ইকুয়েশনটাই বলা হয়, দেখো এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটাতে যখন গ্যাসের, লক্ষ্য করো, যখন গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা এবং চাপ এদের মধ্যে সম্পর্ক দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদেরকে ম্যাথ করতে হবে। তাহলে দেখো আমরা গ্যাসের সমন্বয় সূত্র অর্থাৎ কম্বাইন্ড গ্যাস ল থেকে দুইটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এই দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করে মূলত আমাদের ম্যাথ করতে হয়। তাহলে চলো আমরা কিছু ম্যাথ প্রবলেম সলিউশন করে ফেলি। তাহলে লক্ষ্য করো গ্যাসের সমন্বয় সূত্রের প্রথম ম্যাথটা একটু লক্ষ্য করো, 1 নাম্বার কোশ্চেনটা। প্রমাণ চাপ ও তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন এত, তারপরে 2 atm চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে, গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের তাপমাত্রা বের করতে বলছে। তাহলে একটু লক্ষ্য করো, তো 1 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করো, প্রমাণ চাপ ও তাপমাত্রায়। তো এখানে আমরা বলতে পারি প্রমাণ চাপ, দেখো পরবর্তী চাপটা কিন্তু 2 atm দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইনিশিয়াল পর্যায়ে যে প্রমাণ চাপ বলছে আমরা কিন্তু জানি প্রমাণ চাপকে, ধরো আমরা P1 লিখলাম, এই P1 চাপ প্রমাণ চাপ হচ্ছে ইনিশিয়াল চাপ, তার প্রাথমিক অবস্থায় চাপটা, আর প্রমাণ চাপকে আমরা জানি যে 1 atm, 1 atm কে কিন্তু প্রমাণ চাপ বলা হয়। প্রমাণ চাপ ও তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা T1, আমরা কিন্তু জানি যে সেলসিয়াস স্কেলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। ম্যাথ করার সময় তাপমাত্রাকে অবশ্যই কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে, এই জন্য এখানে T1 সমান আমরা লিখব 273 কেলভিন। এরপরে খেয়াল করো আমি চাপ পরিবর্তন, আর তখন আমাদের আয়তন কিন্তু ছিল, তার মানে এই আয়তনটা আমাদের ইনিশিয়াল পর্যায়ের আয়তন V1, আর V1 দেওয়া আছে 0.5 m³। এরপরে দেখো যখন চাপ আমি 2 atm করছি, তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তিত চাপ P2, আর এই P2 সমান দেওয়া আছে আমাদের 2 atm। তখন গ্যাসটির আয়তন দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ মানে আমরা বলতে পারি আয়তন V2 সমান 2 গুণ 0.5 মিটার কিউব, তাহলে এখান থেকে কিন্তু হবে 1 মিটার কিউব। এখন গ্যাসটির দ্বিগুণ হবে, তাহলে কত তাপমাত্রায়, তাহলে এখন আমরা বলতে পারি এখানে তাপমাত্রা T2 সমান ওয়াট। এখন দেখো তাহলে আমরা এটা গ্যাসের সমন্বয় সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি গ্যাসের সমন্বয় সূত্রটা, দেখো একটু লক্ষ্য করে, উই নো P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। তো এখান থেকে লক্ষ্য করো আমাদের বের করতে হবে কিন্তু T2, তাহলে T2টা আমরা কিভাবে বের করব, তাহলে লক্ষ্য করো T2 সমান, আমরা বলতে পারি T2 সমান P2 V2, এর সাথে গুণ কিন্তু হবে T1, আর নিচে হবে কিন্তু দেখো P1 V1। এখন আমরা মানগুলো কিন্তু বসিয়ে দিব, আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ দ্যাট T2 সমান, তাহলে লক্ষ্য করো P2 সমান আমাদের দেওয়া আছে দেখো 2 atm, তাহলে এটা বসিয়ে দিব। V2 আমাদের দেওয়া আছে হচ্ছে 1, আর T1 দেওয়া আছে 273। আচ্ছা, P1 দেওয়া আছে 1 atm, আর V1 আমাদের দেওয়া আছে 0.5। তো দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি T2 এর মানটা পাবে। তো এখান থেকে তুমি ক্যালকুলেশনটা করে ফেললে T2 এর মানটা পাবে
1092 কেলভিন পাবে। এটা কিন্তু কেলভিন স্কেলের অ্যান্সার। তো এখন কথা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে কিন্তু অ্যান্সারটা বের করতে বলছে। তাহলে সেলসিয়াস স্কেলে কি, তুমি যদি সেলসিয়াস স্কেলে বের করতে চাও এই 1092 থেকে 273 বাদ দিবে, বাদ দিলে যা হবে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। আমার মনে হয় 1 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। 2 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করব। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 atm চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত, একই তাপমাত্রায় চাপ 3 গুণ করলে গ্যাসটির ঘনত্ব কত হবে। তো অ্যাকচুয়ালি গ্যাসের সমন্বয় সূত্রের যে অনুসিদ্ধান্তটা আমরা করছিলাম সেই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে কিন্তু আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় যে তাপমাত্রাটা দেওয়া আছে, তাহলে লক্ষ্য করো 2 নম্বর প্রশ্নটা, প্রাথমিক অবস্থায় যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হচ্ছে T1 তাপমাত্রা। 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিন স্কেলে করলে হবে 273 কেলভিন এবং 1 atm চাপে, তাহলে আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় চাপ P1 এটা হচ্ছে 1 atm। নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব, তাহলে এখন একটু লক্ষ্য করো ঘনত্ব D1 দেওয়া আছে, একটু লক্ষ্য করো ঘনত্ব D1 দেওয়া আছে 14 গ্রাম পার লিটার। একই তাপমাত্রায় মানে আমরা বলতে পারি এই T2 হবে 273 কেলভিন। একই তাপমাত্রায় চাপ 3 গুণ করলে, তাহলে আমরা এখানে বলতে পারি চাপ P2 3 গুণ, তাহলে প্রথমে ছিল 1 তার সাথে 3 গুণ করব, তাহলে এখানে হবে 3 atm করলে গ্যাসটির ঘনত্ব D2 সমান হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা সূত্রটা জানি, উই নো P1 D1 T1 ইকুয়াল টু P2 D2 T2। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি অঙ্কটা সলিউশন করতে পারবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি ইমপ্লাইজ দ্যাট, যেহেতু আমাদের D2 বের করতে হবে, তাহলে D2 সমান আমরা বলতে পারি P2 গুণ D1 গুণ T1। তাহলে এখান থেকে আমাদের হবে, একটু লক্ষ্য করো, P1 গুণ T2। এখন আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবো। D2 সমান আমরা এখানে বলতে পারি P2 এর মান কিন্তু 3 atm, D1 দেওয়া আছে আমাদের, লক্ষ্য করো 14, T1 দেওয়া আছে 273, P1 দেওয়া আছে 1, T2 হচ্ছে 273। তাহলে দেখো এই 273 কেটে যায়, কেটে গেলে এখানে 3 14 42, অতএব D2 সমান 42 গ্রাম পার লিটার। অর্থাৎ যখন তুমি গ্যাসের চাপ 3 গুণ করবা তখন তার ঘনত্ব হবে 42 গ্রাম পার লিটার। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো 2 নম্বর অঙ্কটা। এরপরে লক্ষ্য করো 3 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করব। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তু সহ 100 ml গ্যাসের তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস ও চাপ 3 গুণ করা হলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় 593 ml। কঠিন বস্তুর আয়তন কত? তো এখন এখানে একটু খেয়াল করো, আমরা যদি প্রশ্নটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে কিন্তু তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা। তাহলে 3 নম্বর খেয়াল করো, আদি তাপমাত্রা হচ্ছে T1 আর T1 সমান 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে হবে 273 এর সাথে আমরা 17 যোগ করব, তাহলে আমাদের হবে হচ্ছে 290 কেলভিন। তাহলে লক্ষ্য করো কঠিন বস্তু সহ 100 ml গ্যাসের, এখন কথা হচ্ছে এই 100 ml এর মধ্যে কঠিন বস্তুর আয়তনটা কিন্তু ইনক্লুড আছে। আমি ধরে নিলাম কঠিন বস্তুর আয়তন হচ্ছে x ml, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি গ্যাসের যে আদি আয়তনটা V1 হবে, আমি ধরে নিলাম যে তোমার কঠিন বস্তু বাদে গ্যাসের আদি আয়তন তাহলে কত হবে, কঠিন বস্তুর আয়তন বাদে গ্যাসের আদি আয়তন V1, আর এই V1 সমান হবে 100 মাইনাস x, এখানে কিন্তু হবে হচ্ছে ml। এরপরে লক্ষ্য করো প্রাথমিক অবস্থা আমি ধরে নিলাম চাপ ছিল P1, আর এই P1 সমান কিন্তু আমি ধরে নিলাম 1 atm।
এরপরে তুমি তাপমাত্রা পরিবর্তন করে T2 করলা, সেই T2 তাপমাত্রা কিন্তু দেওয়া আছে, লক্ষ্য করো তোমার 54 ডিগ্রি। তাহলে এখানে এই 54-র সাথে আমরা কিন্তু 273 অ্যাড করব, এত কেলভিন। করো এই 54-র সাথে 273 যোগ করলে হবে আমাদের 327 কেলভিন। এরপরে আমাদের যদি বলি পরিবর্তিত চাপ P2, দেখো চাপ কিন্তু আমাদের দ্বিগুণ করা হলে, তার মানে দ্বিগুণ মানে প্রথমে ছিল 1 atm, তাহলে দ্বিগুণ করলে হবে 2 atm। এবার আমি যদি বলি দেখো তখন গ্যাসের আয়তন কিন্তু এত হয়েছে, এটা কিন্তু কঠিন বস্তুর আয়তন সহ, তাহলে আমি কঠিন বস্তুর আয়তনটা যদি বাদ দিয়ে লিখি তাহলে আমাদের ফাইনাল যে গ্যাসের আয়তন V2, সেই V2টা হবে, এটা থেকে x বাদ যাবে, যে এত ml। এখন আমরা খুব সহজেই গ্যাসের সমন্বয় সূত্র অ্যাপ্লাই করে এই x এর মান বের করতে পারবো, আর x এর যত মান হবে সেটাই কিন্তু হবে आंसर। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি উই নো P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। তাহলে দেখো এখানে আমরা মানগুলো এখন একটু বসিয়ে দিব। দেখো P1 ছিল 1 atm, V1 ছিল হচ্ছে আমাদের 100 - x, তারপরে T1 ছিল আমাদের দেখো 290, এরপরে P2 ছিল আমাদের 2 atm, V2 ছিল কিন্তু আমাদের এইটা, আর এখান থেকে T2 ছিল আমাদের 327, বসিয়ে দিব। লক্ষ্য করো এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হবে তো অ্যান্সার। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে x এর মান বের করব। তো দেখো এখান থেকে তুমি x এর মান যা পাবা, অর্থাৎ কঠিন বস্তুর আয়তন অত ml হবে। আমার মনে হয় তোমরা এই সলিউশনটা করতে পারবে। লক্ষ্য করো আমরা গ্যাসের সমন্বয় সূত্রের আরেকটা অঙ্ক খেয়াল করব, 4 নম্বর প্রশ্নটা। তো দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 99.99 কিলোপ্যাসকেল চাপে এত আয়তন হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই অঙ্কটা তোমার উদ্দীপক তৈরি করে গ অথবা ঘতে সেট করা হয়। তো এখন কথা হচ্ছে যে দেখো তোমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। কোনো গ্যাসকে যদি পানির উপর সংগ্রহ করা হয় তাহলে সেই গ্যাসে জলীয় বাষ্প মিশ্রিত থাকে। তার মানে আমি বলতে পারি গ্যাসের নিজস্ব চাপের সাথে জলীয় বাষ্প একটা চাপ দিবে, তাহলে আমাদের জলীয় বাষ্পের চাপ এবং তোমার গ্যাসের নিজস্ব একটা চাপ, তাহলে দুইটা চাপ একত্রে কিন্তু হচ্ছে এই 99.99 কিলোপ্যাসকেল দেওয়া আছে। এবার স্যার এখানে বলে দিয়েছে দেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এত, তো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প কিন্তু এতটুকু চাপ দেয়, তার মানে এই চাপটা কিন্তু এই চাপের মধ্যে মিশ্রিত আছে। প্রমাণ তাপমাত্রা চাপে গ্যাসের আয়তন ভর বের করতে হবে। তা আমি দেখো প্রাথমিক অবস্থায় বলতে পারি তাপমাত্রা T1 এটা দেওয়া আছে, এই T1 তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা বলতে পারি 17 প্লাস 273 কেলভিন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 290 কেলভিন। এখন এই চাপের ভেতরে কিন্তু জলীয় বাষ্পের চাপ মিশ্রিত আছে, তাহলে এই চাপ থেকে আমরা এই জলীয় বাষ্পের চাপ হচ্ছে 3.27 কিলোপ্যাসকেল বাদ দিলে আমরা শুষ্ক হাইড্রোজেন গ্যাসের কিন্তু চাপ পাবো। তাহলে সেক্ষেত্রে চাপ P1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এই 99.99 কিলোপ্যাসকেল থেকে বাদ দিব 3.27 কিলোপ্যাসকেল, এটা বাদ দিয়ে এখানে লিখে দিবে। করো এই 99.99 থেকে 3.27 কিলোপ্যাসকেল বাদ দিলে আমরা পাবো 96.72 কিলোপ্যাসকেল। এখন চাপে গ্যাসের আয়তন কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে আমরা বলতে পারি গ্যাসের আদি আয়তন V1, আর এই V1 দেওয়া আছে 0.058 মিটার কিউব। এখন দেখো এটা কিন্তু দেওয়া আছে, এখন তাপ এখানে বলছে প্রমাণ তাপমাত্রা চাপে, তাহলে আমরা জানি প্রমাণ তাপমাত্রা T1 এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে নিলে পাবো 273 কেলভিন।
আর প্রমাণ চাপ P2, এটা আমরা ধরবো প্রমাণ অবস্থায় ধরবো T2, 273 আর চাপ P2 হবে। প্রমাণ চাপ আমরা বলতে পারি যে 101.325 কিলো প্যাসকেল। লক্ষ্য করো গ্যাসের আয়তন বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি গ্যাসের আয়তন V2 সমান ওয়াট। এখন আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে V2টা আমরা খুব সহজে বের করব। তাহলে লক্ষ্য করো V2টা কিভাবে বের করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই V2 সমান P1 V1 এর সাথে গুণ হবে T2, আর এখানে দেখো আমাদের T1 এর সাথে গুণ হবে P2। ক্যালকুলেশনটা করে ফেলবো, তাহলে একটু লক্ষ্য করো। বা V2 সমান, দেখো P1 এটা হচ্ছে আমাদের 9672, V1 হচ্ছে আমাদের 0.058 আর T2 হচ্ছে আমাদের 273। এরপরে খেয়াল করো T1 এর মান আমাদের দেওয়া আছে দেখো 290 আর P2 দেওয়া আছে আমাদের 101.325। তো এইটা তুমি এখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি V2 মান পাবে, সেটাই অ্যাকচুয়ালি অত যেটা মান পাবে তত মিটার কিউব, ওইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে একটু লক্ষ্য করো অ্যান্সারটা। গুণ নিয়ে দাও, হ্যাঁ ভিডিও প্রায় শেষের দিকে। 172 তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.052। অর্থাৎ যখন আমরা প্রমাণ তাপমাত্রা এবং চাপে রাখবো তখন গ্যাসটার অর্থাৎ হাইড্রোজেন গ্যাসটার আয়তন হবে এত।